গতবারের শীতকালে মালা নামে এক বিধবা মহিলার সঙ্গে পরিচিত হতে পেরে অত্যন্ত খুশি হয়েছিলাম। তার অনেক গুণের মধ্যে উল্লেখযোগ্য হলো তিনি বেশ নম্র, সংস্কারের ধার ধারেন না এবং সর্বোপরি তিনি একজন দুঃসাহসী মহিলা। এক কথায় তিনি একজন অসামান্যা অনন্যা মহিলা। তবে হ্যাঁ, তার এত সব গুণ যেমন ছিল, তেমনি আবার দোষ ত্রুটিও ছিল বৈকি। যেমন সামান্য একটু ভুলভ্রান্তিতেই তিনি খুব অসন্তুষ্ট হয়ে উঠতেন, একটুতেই রেগে উঠতেন। তিনি স্পর্শকাতর, রোমান্টিক এবং তার ভাবোচ্ছ্বাস ছিল অফুরান। আমি প্রেমিক। যে কোনো মেয়ের সঙ্গেই প্রেম করতে আমার ভালো লাগে। বিশেষ করে বিধবাদের উপর আমার একটা বাড়তি দুর্বলতা ছিল। মালার সঙ্গে মেলামেশা করতে গিয়ে তার সুন্দর দেহসৌষ্ঠব ও সুমধুর ব্যবহারে আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম। অবশেষে তার প্রেমে পড়লাম। সব প্রেমেরই পরিণতি তো বিয়ে, তাই ঠিক করলাম বিয়ে যদি করতেই হয় তাহলে একেই বিয়ে করব। কিন্তু আবার এও ভাবলাম, বিয়ের আগে কেউ যদি তার ভাবী স্ত্রীকে ভালোবেসে ফেলে, তার মতো বোকা পুরুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি কেউ নেই। আর বিয়ের পর প্রথম সোহাগ রাতে যদি কোনো পুরুষ তার যৌন কামনার আবেগকে নিয়ন্ত্রণ রাখতে না পারে, তাহলে তার পরবর্তী দাম্পত্য জীবনে তাকে প্রভূত লাঞ্ছনাও সহ্য করতে হয়। কিন্তু এদিকে মালার জন্য আমি পাগল। তাকে ঘিরে আমার অন্ধ ভালোবাসা যেন কোনো বাধা মানতে চায় না। তাই একদিন সব লজ্জা, ভয় আর সংস্কার তুচ্ছ করে ওর বাড়িতে গিয়ে শেষ পর্যন্ত ওকে প্রেম নিবেদন করে বসলাম। সব শুনে মালা গম্ভীর হয়ে বললেন, মানুষ হিসাবে তোমাকে আমার বেশ ভালোই বলে মনে হয়, তবে বিয়েটা তো আর ছেলে খেলা নয়, যখন কেউ বিয়ে করতে চাইবে তখনই তাকে বিয়ে করে ফেলতে হবে। তার আগে নারী পুরুষের উচিত ওকে ভালো করে যাচাই করে দেখা। তাই বিয়ে করতে হলে তোমাকে পরীক্ষা করে দেখে নেব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে বিয়ের পর স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যে ব্যর্থতা দেখা দেয়, তার একমাত্র কারণ হলো বিয়ের আগে নারী পুরুষ পরস্পরকে ঠিক মতো যাচাই করে নেবার সুযোগ পায় না বলে। সেই জন্যই বিয়ের পর সামান্য ব্যাপার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ প্রায়শই লেগে থাকে। ধীরে ধীরে দুজনের মধ্যে অসন্তোষের আগুন ধিকি ধিকি জ্বলতে থাকে, যার অনিবার্য কারণটি বিবাহ বিচ্ছেদ। আমি তা হতে দিতে চাই না। তুমি নিশ্চয়ই জানো যে আমাদের জমিদারি আছে। আগামী 10ই মে আমি সেখানে যাব। তুমিও আমার সঙ্গে কিছুদিন গিয়ে থাকবে সেখানে। খুব কাছ থেকে তোমাকে দেখার সুযোগ আমি পাবো। কিছু মনে করো না। বেশিরভাগ পুরুষ ভালোবাসা সম্পর্কে কিরকম ধারণা যে পোষণ করে, তা আমি বিলক্ষণ জানি। আর এ ধরনের ভালোবাসাকে আমি অবজ্ঞার চোখেই দেখে থাকি। কি, আমার এই প্রস্তাবে তুমি রাজি আছো তো? আমি সঙ্গে সঙ্গে মালার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আমি আমার সম্মতির কথাটা প্রকাশ করলাম তার নরম হাতে চুম্বন দিয়ে। কথা মতো মাসখানেক পরে মালাদের গ্রামের জমিদার বাড়িতে গিয়ে হাজির হলাম। বেশ সুখে স্বাচ্ছন্দ্যেই কেটে যাচ্ছিল আমাদের আনন্দোজ্জ্বল দিনগুলি। বন থেকে বনান্তরে আমরা ঘোড়ায় চেপে ঘুরে বেড়াতাম। লোকালয় থেকে বহু দূরে আদিম অরণ্যে শহরের রাখা ঢাকা সভ্যতাকে পিছনে ফেলে রেখে আমার ধারণা ছিল আমাদের দুজনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ ছিল না। সব বিশ্বাস অবিশ্বাসের বেড়াজাল ভেঙে আমরা গা ভাসিয়ে দিয়ে চলেছি তখন এক অন্তহীন ভালোবাসার সন্ধানে। কিন্তু একদিন আমার সেই ভুলটা ভেঙে গেল। আমি বেশ বুঝতে পারলাম মালা তার খাস পরিচারিকা রেখাকে আমার ওপর নজরদারি করবার জন্য রেখেছে। আমার ওপর সেই রেখা সর্বক্ষণ সতর্ক দৃষ্টি রাখছে। ঘুমোবার সময় আমি নাক ডাকি কিনা, কিংবা স্বপ্ন দেখে প্রলাপ বকি কিনা, এইসব দেখার জন্যে। কথাটা ভাবতে গিয়ে বিরক্তিতে আমার মনটা ভরে ওঠে। একদিন সেই রেখাকে 500 টাকা ঘুষ দিয়ে তাকে আমার মনের দুঃখের কথা জানালাম। তার কাছে অনুযোগ করে বললাম, তোমার মনিব মালা তোমার মারফত আমার সব দোষ ত্রুটির কথা জেনে নেবেন, অথচ আমি তার সম্পর্কে কিছুই জানবো না, তা কি করে হয়? এরকম অদ্ভুত একতরফা কাজ তো চলতে দেওয়া যায় না। এদিকে দুদিন পরেই আমি তাকে বিয়ে করতে যাচ্ছি। তাই তুমিই বলো, এটা কি ঠিক হচ্ছে? আচ্ছা, তুমিই তো মালার সঙ্গে সব সময় থাকো। তাকে পোশাক পরিয়ে একেবারে উলঙ্গ করে তাকে তেল মাখিয়ে স্নান করার সময়ও তুমি তার সাহায্য করো। মানে তুমি তাকে খুব কাছ থেকে উলঙ্গ অবস্থায় দেখেছো, তাই তার দেহের প্রতিটি ইঞ্চির খবর তো তোমার ভালো করেই জানা আছে। তা আমাকে তুমি বলো, বাইরে থেকে পোশাক পরা অবস্থায় তাকে যেমন বেশ সুন্দর গোলগাল দেখায়, বিশেষ করে বুকের জায়গাটা কেমন সুউচ্চ চূড়ার মতো তার স্তনজোড়া। এবার ঠিক করে বলো তো, তিনি তার স্তনজোড়া আর নিতম্বকে
পুরুষের চোখে লোভনীয় করে তোলার জন্য প্যাড ব্যবহার করেন কিনা। রেখা ছুঁড়িটা দেখতে বেশ সুশ্রী আর বেশ রসিকও বটে। আমার কথা শুনে সে হাসিতে গড়িয়ে পড়ে। তেমনি হাসতে হাসতেই বলে, মশাই, আপনার আর কি কি জানবার আছে বলুন, সব শুনে আমি একসঙ্গে উত্তর দেব। এবার আমি তাকে পরপর কয়েকটি প্রশ্ন করি। মালার হাঁটু দুটি কেমন? বাঁকা নয় তো? স্তন দুটি কেমন? তাতে কোনো ভেজাল নেই তো? আর নিতম্বকে লোভাতুর করে তোলার জন্যে তিনি কোনো কৃত্রিম প্যাড ব্যবহার করেন না তো? বিচিত্র নারী, তার চেয়েও বিচিত্র বোধ হয় তার শরীরটা। যেমন কারোর শরীরটা ছিপছিপে রোগাটে ধরনের, কিন্তু সে তুলনায় তার হাত দুটো বেশ মোটা। কাউকে সামনে থেকে দেখতে বেশ সুন্দর লাগে, কিন্তু পিছনটা বড় অসুন্দর, বড় বেমানান। তা তোমার মনিব কেমন এবার বলো। তেমনি হাসতে হাসতেই রেখা বলে, ওর শরীরটা ঠিক আমারই মতন, তফাৎ শুধু রংটা। তারপর একদিন নিশীথ রাতে রেখা যখন আমার ওপর নজর রাখবার জন্যে আমার নির্জন ঘরে এসে ঢুকলো, আমি তখন আলতো করে তার মুখখানি টিপে ধরে আদর করার ভঙ্গিমায় বললাম, তাহলে তুমি বলছো তোমার মনিব সত্যিই খুব সুন্দরী, একেবারে ঠিক তোমার মতো, কি বলো? এরপর আমি তন্ন তন্ন করে তার শরীরটা দেখলাম, স্পর্শ করলাম এবং ঘাঁটলাম তার তপ্ত মধুর অঙ্গ প্রত্যঙ্গ। তার উষ্ণ ঠোঁটে আমার ঠোঁট চেপে ধরে চুমু খেলাম। আমার কোনো কাজেই বাধা দিল না সে, বরং একান্ত আগ্রহ সহকারে সাড়া দিল। হ্যাঁ, ঠিকই বলেছে, সুন্দরী রূপসী সে। আমি খুশিতে ডগমগ হয়ে এক শিশি ল্যাভেন্ডার উপহার দিলাম তাকে। এরপর মালাকে দেখে ইদানিং মনে হচ্ছে আমাকে তার ভালো লেগেছে। তার মানে আমি পরীক্ষায় কৃতকার্য হয়েছি। কিন্তু এরপরই একটা অঘটন ঘটে গেল। এখানে এসে রোজ সকালে ছাদে দাঁড়িয়ে সিগারেট টানাটা আমার রোজগারের একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল। ঘোরানো সিঁড়ি বেয়ে সেদিনও আমি ছাদে উঠেছিলাম। উপরে গিয়ে দেখি সাদা রঙের একটা খাটো সায়া পরে একতলার জানলা দিয়ে একটু ঝুঁকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে রেখা। আমি নিঃশব্দে তার কাছে এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে পিছন থেকে অতি সন্তর্পণে তার সায়াটা তুলে ধরলাম। চোখ ধাঁধিয়ে গেল তার মাংসলো উরুর সৌন্দর্য দেখে। সাহস সঞ্চয় করে যেই না সেখানে চুমু খেয়েছি, ল্যাভেন্ডার নয়, অন্য এক সেন্টের মিষ্টি গন্ধে মদির হয়ে উঠল আমার সারা দেহ মন। আর ঠিক সেই মুহূর্তেই প্রচণ্ড একটা ঘুষি এসে লাগলো আমার মুখে। আমার অনুমান মতো সে রেখা নয়, মহিলাটি ছিল আসলে মালা নিজেই। আমি মুখ নিচু করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে আমার ঘরে চলে এলাম। কিছুক্ষণ পরে রেখা এসে আমার হাতে একটা চিঠি গুঁজে দিল। সেই চিঠিতে মালা হুকুম করেছে পত্রপাঠ আমি যেন সেখান থেকে চলে যাই। অনেক বোঝাবার চেষ্টা করেছিলাম তাকে, কিন্তু কোনোভাবেই তাকে আমি আর শান্ত করতে পারলাম না। তিনি তার হুকুম বহাল রাখলেন।